আচ্ছা, কয়েকটা প্রশ্ন করছি, বলো। পার্টনারশিপ বিজনেস করতে গেলে, মানে অংশীদারি কারবার হতে গেলে ন্যূনতম কতজন পার্টনার চাই? দুজন। আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম যত খুশি, ম্যাক্সিমাম যতজন খুশি করতে পারে। পার্টনারশিপ বিজনেসে মেন যে এলিমেন্ট, উপাদান বা উপকরণ কি কি চাই? এক হচ্ছে মূলধন, দুই হচ্ছে সময়, লাভ চাই। আর লাভটা বন্টন করতে গেলে বা ডিস্ট্রিবিউট করতে গেলে কিসের অনুপাতে করতে হবে? মূলধন যে যেমন বিনিয়োগ করবে, কেউ যদি 10,000 টাকা বিনিয়োগ করে, কেউ যদি 20,000 টাকা বিনিয়োগ করে, তাহলে প্রফিটটাও সেই অনুযায়ী ভাগ হবে। একজন 10,000 টাকা করলো, একজন 20,000 টাকা করলো। আর যে এই কারোর ফোন আছে সাইলেন্ট নেই, এরকম কারোর ফোন আছে নাকি, বা সুইচ অফ নেই? কারোর জন্য ফোন কিছু ডিস্টার্ব না হয়, ঠিক আছে? কেউ মনে করো 10,000 টাকা ইনভেস্ট করেছে, কেউ 20,000 টাকা ইনভেস্ট করেছে, সেম টাইমের জন্য প্রফিট সেম পাবে কি? প্রফিট কমা বাড়া হয়ে যাবে। কেউ মনে করো 10,000 টাকা ইনভেস্ট করেছে, আরেকজন যে ছিল সেও 10,000 টাকা ইনভেস্ট করেছে, একজন 6 মাস খাটিয়েছে, একজন 12 মাস খাটিয়েছে, তাহলে কি প্রফিট সেম পাবে? পাবে না। অর্থাৎ টোটাল যে মূলধন বা ক্যাপিটাল, সেইটার অনুপাতে লাভটা বন্টন হবে, প্রফিট বন্টন হবে। এই তো ব্যাপার। এবার আগের দিন আমরা যেগুলো করেছি, নর্মালি সময়টা খুব ইজিভাবে দিয়েছিলাম, 1 বছরের এগেনস্টে দিয়েছিলাম বা 6 মাসের এগেনস্টে দিয়েছিলাম। আজকে দেখো কি বলছে, প্রথম অঙ্ক বলছে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 ও 60,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা আরম্ভ করেছে। এ এবং বি দুজনে কোন দিন শুরু করেছে? 1 জানুয়ারি, ঠিক আছে? এ করেছে 40,000 টাকা, বি করেছে 60,000 টাকা। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে। তাহলে এ ব্যক্তি 40,000 টাকা ছিল তো, 40কে কতদিন কাজ করলো? যদি 1 মার্চ আরও ইনভেস্ট করে, তাহলে কতদিন কাজ করেছে? 2 মাস। তাহলে গুণ 2, মানে হয়ে গেল কত? 80K। এটা বোঝা গেছে? 40,000 টাকা করে 2 মাস খাটলে মোট কত হয়? 80,000 টাকা। এবার 1 মার্চ এ আরও 20,000 টাকা ইনভেস্ট করেছে, তার মানে এটা বেড়ে গেল। আগে ছিল 40,000, এখন হলো 20,000, মোট কত হলো? 60K। ইন্টু কত হবে? 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে ডিসেম্বর মাস শেষ করে দিল। তাহলে আমাদের বছর হচ্ছে 12 মাসের। 12 মাসের মধ্যে 2 মাস যদি চলে যায়, তাহলে বাকি কত করে রয়েছে? 10 মাস। তাহলে 60 × 10 600K বা 6 লাখ। আচ্ছা, এ ব্যক্তির মোট মূলধন দাঁড়ালো কত? 680K, মানে 6,80,000। আর বি ব্যক্তির কী দাঁড়ালো? বি ব্যক্তি কত টাকা দিয়ে ইনভেস্ট করেছিল? 60,000 টাকা। $60K, 60,000 টাকাতে বিজনেস শুরু করেছি। এইবার বি ব্যক্তি কি বলছে? 1 জুন, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত 5টা মাস ওই 60,000 টাকা কাজ করেছে। তাহলে 60 × 5 মানে কত? 300K। 1 জুন কী করছে? 10,000 টাকা তুলে নেয়। তাহলে 60,000 টাকা বিনিয়োগ করেছিল, 10,000 টাকা তুলে নিয়েছে। এখন আছে কত টাকা? এখন 50,000 আছে। এই 50,000 টাকা কতদিন কাজ করবে? 5 মাস। 60,000 টাকা কাজ করেছে, 10,000 টাকা তুলে নিয়েছে, এখন 50,000 টাকা। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়টা কত? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস। তাহলে ইন্টু 7, তাহলে 7 × 5 = 35, 0K। তাহলে মোট কত হলো? 650K। দেখো, এ হলো 6,80,000 আর বি হলো 6,50,000। তাহলে আমি A/B কত পাবো?
68:65, একটা করে শূন্য যদি বাদ দিয়ে দিই, তাই তো? এটাকে কাটাকুটি যাবে, কী দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 68 আর 65 কাটাকুটি যাবে। 65কে কী দিয়ে কাটাকুটি যায়? 5 13 65, আর কিছু যায় না। 68কে কী যায়? 4 17 68, 4 17 5 13, কোনো কমন নাম্বার আছে কি? নেই তো, তাহলে এটাকে আর কিছু করা যাবে না। তাহলে A/B এদের মূলধন অনুপাত কত দাঁড়ালো? 68:65। ঠিক আছে, এই 68:65 অনুপাতে A এবং B টাকাটা ভাগ করে পাবে। এই পর্যন্ত বোঝা গেছে? A/Bটা বোঝা গেছে? কারো ডাউট আছে কিনা বলো? কারো ডাউট নেই তো? আচ্ছা, 68 আর 65 যোগ করলে কত হয়? 133, তাই তো? তাহলে এ কত টাকা পাবে? মূল্য এ লাভ কত হয়েছিল? 33,250 টাকা। তাহলে 33,250 গুণ 68/133, তাই তো? এই টাকাকে 133 দিয়ে ভাগ করে নিলাম। মনে করো আগে ভাগটাই করে নিচ্ছি। ভাগ 133 কত হবে? কত হবে? 250, তাই তো? 250। এই 250 সঙ্গে আমি কী গুণ করব? 68 গুণ করলে কত হবে? 17 17,000 পুরো। এটাকে বুঝতে পারলে না বলো? 68 হচ্ছে এর অনুপাত, মানে 68 আর 65 H/B তো। এবার 68 আর 65 যোগ করো 133। 133 টাকা যদি লাভ হয়, তার মধ্যে এ পাবে 68 টাকা, বি পাবে 65 টাকা। এবার লাভ হয়েছে কত টাকা? 33,250 টাকা। তাহলে 33,250 যদি আমার 133-এর ভ্যালু হয়, তাহলে 1-এর ভ্যালু কত আর 68-এর ভ্যালু কত? ঐকিক নিয়ম। মনে করো তুমি 2 টাকা ইনভেস্ট করেছো, আমি 4 টাকা ইনভেস্ট করেছি। আমাদের অনুপাত কত? 2:4, মানে 1:2 কাটাকুটি করলে। এবার তাহলে 1:2 হলে মনে করো আমাদের 6 টাকা প্রফিট হয়েছে। 6 টাকা যদি প্রফিট হয়, তুমি কত পাবে, আমি কত পাবো? 6কে 3 দিয়ে ফার্স্ট ভাগ করে নেবো, দুজনের অনুপাতের যোগফল। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তোমার অনুপাতকে 2 দিয়ে গুণ হবে, আমার অনুপাতকেও 2 দিয়ে গুণ হবে। তাহলে তোমার 2 × 1 2, আমার 2 × 2 4। তুমি যা পেয়েছিলে আমি তার থেকে ডবল পাবো, কারণ মূলধনটা তুমি যা দিয়েছিলে আমি তার থেকে ডবল দিয়েছিলাম। তাহলে এখানেও সেম ব্যাপার। বুঝতে পেরেছো? ডাউট আছে কি বলো? কারো ডাউট থাকলে বলবে। রিয়া, বুঝতে পেরেছো? রিয়া তো নাকি? বুঝতে পেরেছো? ডাউট থাকলে এখানেই বলবে, অসুবিধা নেই। আমি রিপিট করবো আবার, কোনো সমস্যা নেই। কোনো জায়গায় আটকালে সেই জায়গাটা পার্টিকুলার বলবে যে এই জায়গাটা আটকাচ্ছে। এখনও পর্যন্ত ঠিক আছে? এই জায়গাটা একটু গুলিয়ে গেছে নাকি? এই ব্লু কালিটা। আমাদের কাজ হচ্ছে এই যে লভ্যাংশ, যেটা লাভ, 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে, তাহলে এতটা আমার লাভ। এই লাভটা কে কে পাবে? এ আর বি দুজন ব্যক্তি ছিল, এ এবং বি দুজন ব্যক্তি ছিল। এ বি এর অনুপাতটা পর্যন্ত ঠিক ছিল তো? এ বি 68-65 অনুপাত হয়েছে। আমাদের যে অনুপাত বেরোবে সেই অনুপাতের যোগফলটা করে নিতে হবে, অর্থাৎ 135 এই সংখ্যাটা, 133 সংখ্যাটা যোগফলটা আমায় করে নিতে হবে। করে যেটা লাভ হয়েছে সেই লাভটাকে 133 দিয়ে ভাগ করে নেবো, মানে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে নেবো। ভাগ করে যেটা বেরোবে 250, এই 250 দিয়ে একবার এর অনুপাত হচ্ছে 68কে গুণ করবো। আর বি কত পাবে? বি পাবে 250 গুণ 65, কারণ বি এর অনুপাত তো 65।
265কে 250কে 65 গুণ করলে কত হয়? 16,250 টাকা। বুঝতে পেরেছ? দেখো আর কিছু কাজ নেই, বলো। 40,000 যেটা আছে ওটা 2 মাস টাকাটা কেটে যেটা 8,000 হয়ে যায়, তার নিচে 60K × 10 এটা 60 হয়ে গেল কেন? 40 থেকে 60 হলো কেন? এ তো 20,000 টাকা আবার ইনভেস্ট করেছি, আর এখানে বি 10,000 টাকা মাইনাস করে নিয়েছি। যে টাকাটা বিনিয়োগ করেছিল ব্যবসাতে 40,000 টাকা এ প্রথমে ব্যবসা বিনিয়োগ করেছিল, তো 2 মাস পরে 20,000 টাকা আরও দিয়েছি। তাহলে 40,000 টাকা 2 মাস ছিল, 80,000 টাকা মোট হলো। তারপরে 40-এর পরিবর্তে কত হয়ে গেছে? 60 হয়ে গেছে না? 20,000 টাকা ইনভেস্ট করেছে তো। এখানে আমি একটা ছোটো করে ব্যাকেটে করে দিচ্ছি, অসুবিধা নেই। 40 + 20, আর এটা কি হয়ে যাবে? 60 - 10, তাই 50 হয়েছে। তাহলে বোঝা গেছে, এ 17,000 টাকা পাচ্ছে, বি পাচ্ছে 16,250 টাকা, তাই তো? দেখো এ বেশি পাচ্ছে, বি কম পাচ্ছে। কেন এ বেশি পাচ্ছে? এ বেশি পাচ্ছে কেন? ভালো করে বলো। এ বিনিয়োগটা বেশি করেছে, কারণ এ তো টোটাল বিনিয়োগ করেছে 680, মানে 6,80,000 টাকা। আর বি কত টাকা বিনিয়োগ করেছে? 6,50,000 টাকা, মানে 30,000 টাকা মূলধনের ডিফারেন্সটা। তাহলে 30,000 টাকা যদি মূলধনের হয়, ডিফারেন্স হয়, তাহলে লাভটাও খুব বেশি তো ডিফারেন্স হবে না। তাই জন্য এ 17,000 টাকা পেয়েছে, বি 16,250 টাকা পেয়েছে, মানে 750 টাকা বি কম পেয়েছে। বুঝে গেছে? ভালো করে দেখো, যদি কারোর কিছু ডাউট থাকে বলবে। হ্যাঁ, বিয়েটা মাইনাস হবে তো, 10,000 টাকা তুলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মাইনাস করলেও করতে পারবে, মাইনাস করলেও একই হবে। আমি যদি এই যে 250 যে বেরিয়েছে, 33,250কে 133 দিয়ে ভাগ করলে যে 250 বেরিয়েছে, 68 দিয়ে গুণ করে 17,000 পেয়েছি তো। এখানে দেখো আবার গুণ করেছি 65 দিয়ে। যেহেতু দুজন আছে, একজনের যদি 17,000 টাকা হয়ে যায়, 33,250 টাকা, এখান থেকে যদি 17,000 টাকা একজন পেয়ে যায়, তাহলে বাকি টাকাটা তো বি পাবে। তার মানে এই 65টা আমি গুণ করলেও পাবো, আর 33,250 থেকে 17,000 টাকা বাদ দিলেও আমি ওটা পাবো। ওটা কোনো ব্যাপার না, তুমি যেভাবে খুশি করতে পারো, মাইনাস করে করতে পারি, গুণ করেও করতে পারি। মাইনাস করে করলে সহজ, কারণ 17,000 টাকা যদি তুলে নেয়, তাহলে বাকি টাকাটা ব্যালেন্স কত আছে সেটাই বি পাবে। ঠিক আছে, মুছে দিই। মোটামুটি পার্টনারশিপ ব্যাপারটা বোঝা গেছে তো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কতজন অংশীদার আছে আর মোট কত টাকা বিনিয়োগ করেছে প্রফিট হওয়া পর্যন্ত। বিজনেস যেদিন থেকে শুরু করেছে, মানে যেদিন থেকে তাদের ব্যবসা শুরু হয়েছে সেদিন থেকে, মানে যেদিন থেকে বিনিয়োগ করেছে সেদিন থেকে শুরু করে যেদিনকে লাভ হয়েছে, এই সময়ের মধ্যে ওই অংশীদাররা কত টাকা বিনিয়োগ করেছে সেইটার অনুপাত আমাকে বের করে নিতে হবে। সেই অনুপাতটা থেকে আমি লভ্যাংশটা বন্টন করে দেবো। বুঝে গেছে? মুছে দিচ্ছি। আগের দিন অঙ্ক কে বাড়িতে প্র্যাকটিস করেছো? না বিরো কে করো নি? হাত তোলো। হ্যাঁ, বড় হাত তোলো, হাত তুলে বড় কথা তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা সবাই প্র্যাকটিস করেছো আগের দিন? নাই, প্র্যাকটিস করো নি কে কে? 11। সবিক প্র্যাকটিস করেছো? হাত তুলতে হবে প্র্যাকটিস না করলে। 12 13 সবাই প্র্যাকটিস করেছো? তাহলে এক সপ্তাহে প্র্যাকটিস হলো না কেন? খুব চাপ চলছে নাকি, না গরম খুব পড়ে গেছে হচ্ছে না? আচ্ছা, আগের সপ্তাহ থেকে এখনো পর্যন্ত কে কে পটি করণীয় হাত তোলা দেখি। সবাই করেছো? যারা অঙ্ক প্র্যাকটিস করেনি তারা সবাই পটি করেছো? এমন কেউ আছে যে করনি? আচ্ছা, কি খাবার খাওনি? হাত তোলো। এক সপ্তাহের মধ্যে কেউ কোনো খাবারই খাওনি? আচ্ছা, ঘুমাওনি? হাত তোলো। আরে ছেড়ে দাও, এগুলো তো বেসিক নিডস করতেই হবে। ফোন একবারে কেউ হাত দাওনি? হাত তোলো। ফোন একবারে কেউ হাত দাওনি? আচ্ছা ছেড়ে দাও, ফোন হাত দিয়েছো,
কোনো রকম সোশ্যাল মিডিয়া ইউজ করনি একবারও? হাত তোলো। হুম, আচ্ছা এবার হাত তোলো কারা কারা অঙ্ক করনি, প্র্যাকটিস করনি। এবার হাত তোলো একবার, হাত তোলো, হাত তোলো দেখি ভালো করে। হ্যাঁ, এ স্যালুট করছে, হাত তুলো ভালো করে। দেখো তোমরা যারা হাত তুলেছো সব কাজ করছো, পড়াটাকে বাদ দিয়ে, নামিয়ে দাও। পড়াটাকে বাদ দিয়ে সব কাজ করছো। আচ্ছা পড়াশোনা এমনি এমনি ভালো হয় নাকি একটু মোটিভেট করে দিলে তারপর ভালো হয়? একটু মোটিভেট করে দিলে ভালো হয়, তাই তো? আর কেউ অন্যরকম কিছু? মোটিভেট করলে পড়াশোনা ভালো হয় নাকি মোটিভেট না করলে ভালো হয়? মোটিভেট করলে ভালো হয়। আচ্ছা মনে করো একটা ছেলের খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, 4 দিন ধরে কিচ্ছু খায়নি, জল পর্যন্ত পায়নি, প্রচুর খিদে পেয়েছে, জল পিপাসাও প্রচণ্ড পেয়েছে। ভালো করে শোনো সবাই, একটা ছেলে 3-4 দিন কিচ্ছু খায়নি, জলও খায়নি, তার সামনে কিছু খাবার রেখে দেওয়া হয়েছে, তাকে খাবার জন্য আগে মোটিভেট করতে হবে। খাবার জন্য মোটিভেশন লাগবে, তার কী করবে? অটোমেটিক খাবে। খাবারে কোনো বাদ বিচার থাকবে যে আমি বিরিয়ানি খাবো, কি আমি চিকেন ভর্তা খাবো, কি নানপুরি খাবো, ওর কি বাটার নান খাবো? তাকে কিছু এখন দিতে লাগবে? যা দেবে তাই খেয়ে নেবে। তাহলে পড়ার সময় কী হচ্ছে, তোমাদের মোটিভেট করতে লাগছে। কেন? কারণ খিদে যার পেয়েছিল তার প্রয়োজন আছে, যার খিদে আছে, যার প্রয়োজন আছে, তাকে কোনো মোটিভেট করতে লাগে না, তার জন্য মোটিভেশনের কোনো প্রয়োজন নেই। যার প্রয়োজন আছে, যার খিদে আছে, তাকে কোনো মোটিভেশন করতে লাগবে না, মোটিভেট করতে লাগবে না। আর যার খিদে নেই, জোর করে দিচ্ছ, ওই তাদেরই মোটিভেশনটা লাগবে। চার্জ দিতে হবে, মোটিভেট করতে হবে। তোমাদের মধ্যে থেকে বেশি দিন না, আর 6 মাস থেকে 1 বছরের মধ্যে দেখে নাও কয়েকজন বেরিয়ে চলে যাবে, তোমরা দেখো সেই একই জায়গাতে পড়ে থাকবে। যারা একই সময়ে শুরু করেছো তারা তোমরা মিলিয়ে নাও। আমি চেষ্টা করি 1.5 থেকে 2 বছরের মধ্যে চাকরিটা পাইয়ে দেবো। এবার তোমরা টেনিওরটাকে, পিরিয়ডটাকে কী করো, লং জার্নি করে দিচ্ছ। রেগুলারের কাজ রেগুলার করতে হয়। ওই জন্য একটা কথা বলেছিলাম, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, যে ওইটা পালন করলে তোমরা কখনো পিছিয়ে থাকবে না। কেউ বলতে পারবে কী কথা? একজনই হাত তুলেছে, বলো সুব্রত, বলো। সারাদিন আমি কি কাজ করলাম আর আমি কি করলাম না তারপর নির্ভর করছে। আমার লক্ষ্য যে সারাদিনে আমি যেটা করবো সেটা সম্পূর্ণ ফুলফিল না হওয়ার আগে আমার সেই লক্ষ্যটা পূরণ হবে না। আর যদি আমার যদি সেই লক্ষ্যটা পূরণ না হয় তাহলে ভাববো আমার সারাদিনে কোনো কাজ হবে না। আর যদি মনে হয় যে হয়ে গেছে সেই কাজটা, তাহলে আমার একটা মানে কী বলবো, হ্যাঁ ওটা আসে। যদি না হয় তাহলে প্রচুর আসে যে হ্যাঁ আমি এটা করেছি বা করিনি। একটা ছোট্ট জিনিস মেনটেন করতে হবে, 1 ডে গোল, একদিনের একটা লক্ষ্য, যে আমি একদিন সামনের, মানে আজকে হচ্ছে শনিবার, কালকে আগামীকাল রবিবার, রবিবার দিন আমার গোল ফিক্সড আছে, আমি এই কাজগুলো রোববার দিন করব। দিনের শেষে হিসাব করে নেবো যা আমি টার্গেট করেছিলাম, মানে আমি গোল যা ফিক্সড করেছিলাম সেই গোলটা আমার কতটুকু পরিপূর্ণ হলো, কি বাদ পড়ে গেল, আর সারাদিন আমি কি করলাম, যে কাজগুলো আমি সারাদিনে করলাম তার মধ্যে কতটুকু ভালো কাজ করলাম, যার জন্য আমি নিজেকে সাবাস দেবো বা নিজেকে অ্যাপ্রিসিয়েট করবো যে হ্যাঁ আমি এই কাজগুলো ভালো করেছি। আর এমন কি কাজ করলাম যেটার জন্য আমি খুব নিজেকে মানে খারাপ ভাবছি যে আমি কিছু খারাপ কাজ করে ফেলেছি। এই জিনিসটা আমি বারবার বলি যে প্রত্যেক দিনের একটা গোল সেট করো আগের দিন রাত্রিবেলা, পরের দিন সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য খাটো, আর দিনের শেষে তুমি অ্যানালাইসিস করো নিজেকে যে আমি কী কাজ করলাম যেটা ঠিক, আর এমন কী কাজ করলাম যেটা ঠিক নয়। এই জিনিসটা শুধু নিজেকে দেখো, তোমার মধ্যে কোনো খারাপ কাজ হবে না, ডিসঅনেস্টি কোনো মনোভাব আসবে না, পড়াশোনার প্রতি কোনো মোটিভেশন লাগবে না। তুমি জেনে যাবে যে আমার কি দরকার আর আমি কি করছি, আমি ঠিক করছি না ভুল করছি। বোঝা গেছে? একদিনের গোল কে কে টার্গেট কমপ্লিট করছো? প্রত্যেক দিনের গোল রেডি করা থাকে যে আমি এই করব সেই করব?
আচ্ছা, যে কজন করেছো সেই কজনের মধ্যে কেউ এমন আছো যে আগের সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে কোনো অঙ্ক প্র্যাকটিস করনি আগের ক্লাসের? একটা। যারা একাডেমিক পড়ছো তাদের কি বলেছি, একটা ফিক্সড টাইম কম্পিটিটিভের জন্য রাখতে হবে। একাডেমিকে 99% 100% নাম্বার পেলেও তোমাকে কেউ চাকরি দেবে না। তুমি মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করো 100%, উচ্চ মাধ্যমিকও 100% করো, আর গ্র্যাজুয়েশনেও 100% নাম্বার পাও, সার্টিফিকেটের প্রচুর দাম আছে, কিন্তু চাকরিতে কেউ দেবে না। তোমাকে সুনাম পাওয়ার জন্য, গুডউইল বা শুনতে ভালো লাগে, অ্যাপ্রিসিয়েট করার জন্য খুব ভালো, রেজাল্টের দাম ওখানে। কোনো ভালো জায়গায় ভর্তি হবে রেজাল্টের উপর বেস করে, সেখানে ভালো। কিন্তু সরকারি চাকরিটা একটা কমন এন্ট্রান্স এক্সাম হয়, যেটার নাম হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। সেখানে যে 35 পেয়ে পাস করেছে তারও যা অধিকার, আর যে 95 বা 100 পেয়ে পাস করেছে তারও সেম অধিকার। ওই কম্পিটিটিভ পরীক্ষায় তুমি কেমন কী রেজাল্ট করছো তার উপর ডিপেন্ড করছে তুমি চাকরি পাবে কি পাবে না। বুঝে গেছে? এটা তো সবাই জানো। কেউ মাধ্যমিকে 100% নাম্বার পেয়েছে আর কেউ মাধ্যমিকে 35% নাম্বার পেয়েছে, দুজনই পরীক্ষা বসেছে। যে 100% পেয়েছে তাকে কি বেশি নাম্বার দেওয়া হবে? এরকম কোনো ব্যাপার আছে? দেবে না তো, কখনো তো দেবে না। কিংবা যে 35 পেয়েছে তাকে কম দেবে কি? এরকম কোনো ব্যাপার নেই। ওই পরীক্ষায় কেমন পরীক্ষা দিয়েছে তার উপর ডিপেন্ড করছে সে চাকরি পাবে কি পাবে না। এমন বহু ছেলে মেয়ে আছে যারা 80 অ্যাবভ, 90 অ্যাবভ, 95 অ্যাবভ নাম্বার পেয়েছে একাডেমিকে। আবার এমন অনেক ছেলে আছে যারা 40 বিলো 40 নাম্বার পেয়েছে, কিন্তু চাকরি বিলো 40টাই পেয়ে চলে গেছে। কারণ যারা অ্যাবভ 80 অ্যাবভ 90 পেয়েছে তাদের মধ্যে একটা অ্যারোগেন্ট ভাব চলে এসেছিলো যে আমি অনেক নাম্বার পেয়েছি, আমি সব পারি। এই আমি সব পারি তোমাকে ধ্বংস করে দেবে। সেই জন্য মেহনত করো। কিচ্ছু না, মেহনত মানে সেই গরু গাধার মতো পরিশ্রম না। তোমার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটাকে শুধু সময় দাও। যে জিনিসটা তোমার প্রয়োজন সেই জিনিসটার প্রতি একটা সময় দাও। তুমি দেখো তোমার যে জিনিসটা ভালো লাগে তুমি অটোমেটিক সেই জিনিসটাকে সময় দাও। তুমি ভালো করে নিজেকে একবার করো, জাজ করে দেখো। একটা খাবার যদি খেতে ভালো লাগে, একটা কোনো জিনিস যদি ভালো লাগে, কোনো একটা জিনিসের প্রতি যদি ভালোবাসা জন্মায় এবং সেটাকে যদি তুমি মন থেকে চাও যে আমি ওটা চাই, তুমি তার জন্য সময় দেবেই যতক্ষণ না পাচ্ছ। একটা যদি ভালো ফোন কেনার ইচ্ছে থাকে তাহলে ফোন কেনা, একটা যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা খাবার ইচ্ছে থাকে তাহলে সেখানে। মানুষ তো মানুষকে জয় করে ফেলছে। একটা ছেলে একটা মেয়েকে যদি মনে করে যে আমি ওই মেয়েটাকে পটাবো, ছাড়বে? সময় দিয়েই যাবে, মনে মনে সব হাসছে। দেবে না তখন সময় লুকিয়ে লুকিয়ে দেবে, কেউ জানতে পারবে না, কার পক্ষেও না টের পাবে না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, তুমি যে জিনিসটা পারো না, মনে করো অঙ্ক পারছো না, ইংরাজি পারছো না, কারো হয়তো জিকে বারবার পড়লেও গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু না। যে জিনিসটা তোমার গুলিয়ে যাচ্ছে 100 বার শুধু রিডিং পড়ো সেই লাইনটা। যে জায়গাটা তোমার মনে থাকছে না, যে জায়গাটা তোমার গুলিয়ে যাচ্ছে, সেই জায়গাটা 100 বার রিডিং পড়ে নাও। রিডিং পড়তে তো কোনো কষ্ট নেই, জাস্ট রিডিং পড়ো। একবার 5 বার পড়লে, কিছুক্ষণ পরে আবার 5 বার পড়লে, কিছু পর 10 বার পড়লে, 100 বার রিডিং পড়ে নাও। অঙ্ক হচ্ছে না, 50 বার অঙ্কটা প্র্যাকটিস করো। বুঝতে হবে না, শুধু প্র্যাকটিস করো, অটোমেটিক সেট হয়ে যায় মাথায়। তো তারপরে অঙ্কটা এলে অটোমেটিক তুমি করতে পারবে। যে অঙ্ক যে চ্যাপ্টারে হচ্ছে না 50 বার প্র্যাকটিস করো সেই চ্যাপ্টারটা, তুমি দেখো হয় কি হয় না। কিচ্ছু বুঝতে হবে না, এখানে যা বোঝালাম যেটুকু মাথায় ঢুকেছে সেইটুকু কাজে লাগিয়ে 50 বার শুধু টোকো, খাতায় টোকো। জিকে ক্ষেত্রে রিডিং পড়ো, ইংরাজি ক্ষেত্রে রিডিং পড়ো, দেখে দেখে রিডিং পড়ো, সম্ভব হলে লিখে নাও। তুমি দেখো তোমার যেগুলো সমস্যা আছে কাটে কি কাটে না, কাটতে বাধ্য। তাহলে কী করতে হবে? সময় দিতে হবে শুধুমাত্র। যে জিনিসটা তোমার চাই সেই জিনিসটাকে সময় দাও। যত বেশি সময় দেবে তত তোমার ক্ষেত্রে ভালো, তত তাড়াতাড়ি চাকরি পাবে। আমাদের একটা চাকরি পেতে গেলে চাকরি বোর্ড যে সিলেবাসটা রেডি করে রেখেছে সেই সিলেবাসটা কমপ্লিট করতে গেলে 1 বছর মিনিমাম লাগবে। 1 বছর মিনিমাম লাগবে। ভালো করে কমপ্লিট করতে গেলে বেসিক টু অ্যাডভান্স 1.5 বছর থেকে 1 বছর 7-8 মাস লেগে যাবে, বেসিক টু অ্যাডভান্স। আর টোটাল বেসিকটা কমপ্লিট করতে 1 বছর লাগবে, বেসিক টু অ্যাডভান্সের কাছাকাছি। আর অ্যাডভান্সটা করতে গেলে আরও 7-8 মাস তখন এক্সট্রা লাগে। মানে 1.5 বছর, আমি যদি অ্যাভারেজে চলি 1.5 বছরের মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে।
যারা 1 বছর এখানে যাদের হয়ে গেছে তারা বুঝতে পারছো আমাদের প্রায় শেষের দিকে, তাই তো নাকি? আর অল্প অল্প কিছু কিছু জায়গা বাকি আছে। তাহলে 1.5 বছরে তোমার সিলেবাস কমপ্লিট। 6 মাস তুমি ভালো করে রগড়াও জিনিসটাকে, বেশ করে প্র্যাকটিস করো, রিভিশান, বারবার রিভিশান। তুমি নিজেই দেখতে পাবে যখন পরীক্ষায় বসবে। আচ্ছা, কাদের কাছে 1 বছর হয়েছে হাত তোলো? 1 বছর আছে। পরীক্ষা দিয়েছো রিসেন্টলি কয়েকটা? পরীক্ষার কোশ্চেন আর এখানকার কোশ্চেন কোনটা সহজ? মানে বোর্ডের যে পরীক্ষা, এখানকার কোশ্চেন শক্ত, বুঝতে পারছো লেভেলটা কীরকম? আর পরীক্ষা যখন দিতে যাচ্ছ তখন কোশ্চেন কমন পাচ্ছ না? অলমোস্ট সবই কমন, অলমোস্ট সব কমন। কিন্তু কমন থাকলেও তুমি চাকরি পেলে না, মানে কোথায় ফল্ট হয়ে গেল? মানে তোমাদেরকে যেটা করিয়ে দিয়েছে অলরেডি, তুমি দেখতে পাচ্ছ কোশ্চেন কমন, কিন্তু সিলেবাস কারোর হয়তো কমপ্লিট হয়নি, বা কেউ হয়তো ঠিকঠাক প্র্যাকটিস করনি, বা টাইমিংয়ের জন্য স্পিডটাও তো বাড়াতে হবে টাইমিংয়ের সাথে সাথে। 1 ঘন্টা পরীক্ষার মধ্যে আমাকে 100টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এই যে টোটাল জিনিসটা কমপ্লিট করতে হবে, তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি কোশ্চেন কমন পাচ্ছ 100টার মধ্যে 90-95টা কোশ্চেন কমন পাচ্ছ, যেখানে তোমার দরকার 60 থেকে 70টা, তুমি এক্সট্রা 20-25টা কোশ্চেন কমন পাচ্ছ, তারপরেও করতে পারছো না। ফল্ট কাট, নিজের ফল্ট, নিজেকেই মেটাতে হবে। তুমি জিনিসটা বাড়িতে এসে পাচ্ছ, পরীক্ষা হলে পাচ্ছ না, কারণ সময়ের অভাব। সময়ের অভাব মানে স্পিড বাড়াতে হবে। স্পিড বাড়ার জন্য কী করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। যাদের এখনও গ্র্যাজুয়েশন হয়নি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে এখন সেমিস্টার চলছে, যার যে সেমিস্টারে চলুক না কেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে চাকরিটা পেয়ে নাও। তাহলে তুমি যখন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তুলতে যাবে, মিষ্টি নিয়ে যেতে পারবে, সেই দিন বন্ধুদেরকে পাঠিয়ে দিতে পারবে সার্টিফিকেট তোলার সময়। এই টার্গেটটা রাখো। বা কেউ যদি 11 পড়ছো, সেও রেডি থাকো। উচ্চ মাধ্যমিক যখন দেবে, 18 বছর বয়স হয়ে যাবে, যেবারে প্রথম পরীক্ষা দেবে সেটাই যদি চাকরি পেয়ে যাও, রেজাল্ট তুলতে যাবে, তখনই তুমি মিষ্টি খাওয়াতে পারবে। এইটা টার্গেট থাকবে। আর যাদের একাডেমি কমপ্লিট হয়ে গেছে, তারা একদম চোখ কান বুঝে যা সময় পাবে সবই এর মধ্যে ঢেলে দাও। যতটা সময় পাবে ততটাই এর মধ্যে ঢেলে দাও, শুধু সময় দাও। গ্র্যাজুয়েশন যাদের হয়ে গেছে তাদের এক্সট্রা কোনো একাডেমিকের পড়া নেই। আর যাদের একাডেমিকের পড়া আছে, তারা একাডেমিকের পড়ার সাথে সাথে এটাকে ব্যালেন্স করে চলো। এমনটা নয় যে একাডেমিকের পড়া থেকে বেশি সময় দিতে হবে, একে কম দিতে হবে। অবশ্যই একে বেশি দিতে হবে। তার কারণ হচ্ছে, ওখানে আমি যদি 80% নাম্বার পেতাম, আমার 60 চলে আসুক, অসুবিধা কিচ্ছু নেই। এখানটাকে আমাকে একটু গ্রো করতে হবে। এইটা আমার আগে দরকার, কারণ ও আমাকে ভাত দেবে না, এই আমাকে ভাত দেবে। পরিষ্কার কথা, বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো কী বলছে, রাম 40,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর, রাম 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তার 6 মাস পর শ্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। 6 মাস পর শ্যাম 80,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 20,000 টাকা লাভ হলে শ্যাম কত টাকা পাবে? যারা পারছো না তারা চেষ্টা করো, যারা পারছো না তারা 1 বছরে রামের কত মোট মূলধন আর শ্যামের কত মোট মূলধন, আগে এইটা বের করো। 1 বছরে রামের কত মোট মূলধন আর শ্যামের কত মোট মূলধন। শ্যাম, রাম কত টাকা দিয়েছিল? 40,000। কতদিন রামের কাজ করেছি? 12 মাস। আর শ্যাম কত দিয়েছিল? 80। কতদিন কাজ করেছি? 6 মাস। তাহলে 40 বড় কত হয়? 40 বড় 480, 4 বড় 48, 5 শূন্য, আর 6 48, 480। দুটোই সেম, মানে 1:1। তাহলে রাম আর শ্যামের মূলধন অনুপাত কত? 1:1। তাহলে মোট 20,000 টাকা লাভ হয়েছে। 20,000 টাকা যদি লাভ হয়, তাহলে রাম অর্ধেক পাবে আর শ্যাম অর্ধেক পাবে। তাহলে শ্যাম আমাকে পাবে, জিজ্ঞেস করেছে কত? তাহলে শ্যাম পাবে 20,000 গুণ 1/2,
এক কার স্যামের অনুপাত, দুই কথাকার অনুপাত দুটোর যোগফল। আগে 68 আর 65 যোগফল করেছিলাম, মানে দুজনের যে অনুপাত দাঁড়িয়েছিল, তাহলে 2 দিয়ে এটাকে কাটো, 10,000। বুঝে গেছে? কারো কোনো অসুবিধা আছে? দেখো একদম ইজি অঙ্ক। আচ্ছা, স্যাম 10,000 টাকা পাচ্ছে তো, রাম কত পাবে? কেন পাবে? মূলধন অনুপাত সেম, ক্যাপিটাল রেশিও যা হবে সেটাই হচ্ছে আমাদের প্রফিট শেয়ারিং রেশিও। বুঝে দিই? কারো ডাউট আছে কোনো অঙ্কটায়? কি বলছে? কোনো ব্যবসায় 7,000 টাকা মূলধনের মধ্যে, মানে মোট মূলধন 7,000 টাকা ধরে নাও, মানে কথার কথা, কোনো ব্যবসায় 7,000 টাকা মূলধনের মধ্যে রাম স্যামের থেকে 200 টাকা বেশি, রাম স্যামের থেকে 200 টাকা বেশি, মানে স্যাম যা দিয়েছে তার থেকে রাম 200 টাকা বেশি, এবং স্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। স্যাম আবার কী হচ্ছে, যদুর থেকে 400 টাকা বিনিয়োগ বেশি করেছে। যদু যা টাকা দিয়েছিল তার থেকে স্যাম কী করেছে, 400 টাকা বেশি বিনিয়োগ করেছে। ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবে, মানে লাভের কত টাকা রাম পাবে। কারো কমপ্লিট হলো? আর দেখা যাক কত উত্তর এসছে। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে একটু ভালো করে দেখো, কাকে ফার্স্ট এক্স ধরবো। তিনজন তো ব্যক্তি, একটা হচ্ছে রাম, একটা হচ্ছে শ্যাম, আর একটা হচ্ছে যদু। তিনজন তো ব্যক্তি। কি বলেছে, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, তাহলে শ্যামকে আমি যদি এক্স ধরি, পরের লাইনে আবার বলেছে শ্যাম যদুর থেকে বেশি, তাহলে আমাকে ধরতে কাকে হবে, এক্সটা। তাহলে ধরি যদুর মূলধন। তোমার সায়েন্স আছে, পিওর সায়েন্স হয়েছে না? হয়নি? আচ্ছা, ধরি যদির মূলধন এক্স টাকা, এটা তো ধরবো। কেন যদুরই ধরলাম? কারণ রাম শ্যামের থেকে বলছে বেশি, কত টাকা বেশি, 200 টাকা। আবার কি বলছে, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, তাহলে শ্যামের থেকে বেশি রাম, আবার শ্যাম যদুর থেকে বেশি, তাহলে সবার কম কে, যদু। তাই যদুকে আমি ধরলাম এক্স টাকা সে বিনিয়োগ করেছে। ধরি যদুর মূলধন এক্স টাকা, তাই তো? তাহলে শ্যামের মূলধন কত, এক্স প্লাস, শ্যামের মূলধন যদুর থেকে 400, এক্স প্লাস 400, তাই তো? তাই তো নাকি টাকা। আর রামের কত, এক্স প্লাস 600, একবারে করে দিই, 400 প্লাস 200 মানে তো 600। শ্যাম যা বিনিয়োগ করেছে তার সঙ্গে আরও 200 টাকা এক্সট্রা, 400 বেশি ছিল, তার সঙ্গে 200 যোগ করলাম, 600 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তাদের টোটাল মূলধন। আর আমাদের মোট টোটাল মূলধন কত টাকা বিনিয়োগ করেছিল, 7,000 টাকা। তার মানে এই তিনজনের মূলধনের যোগফল তো 7,000 টাকা। তাহলে আমি এখন, সুতরাং এক্স প্লাস 400 প্লাস এক্স প্লাস 600 সমান 7,000। তিনজনের মূলধনের মোট যোগফল তো 7,000 টাকা। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে, 3টে এক্স যোগ করলে 3x প্লাস 400 আর 600 1000 সমান 7,000। তাহলে 3x সমান 7,000 মাইনাস 1000 সমান 6,000 টাকা। তাহলে x সমান কত, 2,000। তো 3x এর মান যদি 6,000 টাকা হয়, তাহলে x এর মান কত, 2,000 টাকা। এই পর্যন্ত বুঝতে পারা গেছে কিনা বলো?
কার ডাউট আছে বলো এই পর্যন্ত? যদি যদুর মূলধন এক্স টাকা হয় তাহলে শ্যামের মূলধন এক্স প্লাস 400 টাকা প্রশ্ন অনুসারে, আর রামের মূলধন এক্স প্লাস 600 টাকা প্রশ্ন অনুসারে। যা প্রশ্ন বলেছে তার অনুসারে আমার এটা আমরা বার করে নিয়েছি। তিনজনের মোট মিলিত মূলধনের পরিমাণ হচ্ছে 7,000 টাকা। তাহলে তিনজনের মূলধনকে আমি যদি যোগ করে দিই সমান 7,000 পাবো তো। এক্স প্লাস 400 প্লাস এক্স প্লাস 600 এই তিনটাকে যোগ করলে 3টে এক্সের যোগফল কত? 3x। বুঝেছি? 400 আর 600 যোগ করলে কত? 1000। তাহলে 3x প্লাস 1000 সমান 7,000। 1000টা ওদিকে নিয়ে বিয়োগ করলাম, 6,000 বেরোলো। 3x সমান 6,000। তাহলে x সমান কত? 2,000। 6কে 3 দিয়ে ভাগ করলাম। তাহলে এক্সের পরিমাণ যদি 2,000 টাকা দাঁড়ায় তাহলে যদুর মূলধন কত? 2,000 টাকা। শ্যামের মূলধন কত? 2,400। কারণ এক্সের মূলধন 2,000 টাকা হলে 400 টাকা বাড়বে 2,400। আর রামের কত? 2,600। এবার আমার কার জানতে চেয়েছে? রামের জানতে চেয়েছে, কিন্তু আমাকে মূলধনটা তো সবাই বের করে নিতে হবে, মানে মূলধনের অনুপাতটা তো বের করতে হবে। তাহলে আমি যদি রাম ইস্টু শ্যাম ইস্টু যদু করে নিই তাহলে রামের মূলধন কত? 26 ধরে নিলাম। সবারই দেখো লাস্টে দুটো করে শূন্য আছে, প্রথমেই বাদ দিয়ে দিলাম। 26 ইস্টু শ্যামের কত? 24 ইস্টু 20। এবার 2 দিয়ে দেখো সব কটা কাটাকুটি হচ্ছে। 2 দিয়ে করলে 13, 2 দিয়ে করলে 12, 10। 13, 12, 10। তাহলে 13, 12 আর 10। আচ্ছা, গাড়িকেও এমনভাবে রাস্তায় রেখেছো যে গাড়ি যেতে পারবে না? তাহলে হ্যান্ডেল লক করা নেই তো? তাহলে ওরা ব্যবস্থা করে নেবে। প্রথমে 5-10 বার বাজাবে, তারপর নিজেরাই করে নেবে। মানুষ এরকমই, ফার্স্ট টাইম চাইবে, যখন দেখবে কিছু হচ্ছে না তখন নিজে করে নেবে। তার জন্য দুটো গালাগালিও দিতে পারে, সেটাও। একবার যাও, একবার যাও, চলে যাচ্ছে যাচ্ছে এদিকে, ওপরে ওপরে যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। স্কুটি আছে? হ্যান্ডেল নেই? হ্যান্ডেল লক নেই তো? কোথায় কোথায় যাওয়া হবে? হ্যাঁ যাও। ও কিছু বলার আগে আমাকে দেখে চুপ। ড্রাইভারটা আমারই পরিচিতি। আচ্ছা, তাহলে রামের অনুপাত হচ্ছে 13, শ্যামের 12, যদুর 10। তিনটের যোগফল কত? যোগ করলে আমার দাঁড়াচ্ছে 35। এবার প্রশ্ন কী করেছে? রাম কত পাবে? তাহলে কোথায় করবো? এখানেই করে দিই ছোট্ট করে। রাম পাবে, রামের কত অংশ? 13 তো? তাহলে 13/35 গুণ লাভ কত? 3500। কোথায় বলেছিল? এই দেখো, মোট লাভ হয়েছে 3500। তিনজনের অনুপাতের যোগফল কত? 35। এবং রামের হচ্ছে 13। ঠিক আছে? যার বার করতে বলবে তারটা ওপরে যাবে আর নিচে সবসময় যোগ হবে। টোটাল অনুপাতের যোগফল। কেন টোটাল অনুপাতের যোগফল? কারণ এই টোটাল অনুপাতের যে যোগফলটা হয়েছে সেটাই তো টোটাল লাভ আমরা বের করতে চাইছি। টোটাল লাভকে আমি যদি টোটাল অনুপাতের যোগফল দিয়ে ভাগ করি তাহলে এক অংশ পাবো। সেখানে রামের অংশ কত? 13। যদি শ্যামের বের করতে বলতো 12, যদি যদুর বের করতে বলতো তাহলে 10। যার বলতো তারটা উপরে করতাম। তাহলে 35 দিয়ে 3500কে কাটলে কত? 100। 13কে 100 গুণ করলে হলো। একজনের খালি হয়েছিল ওর। খুব শক্ত অঙ্ক ছিল কি? কিছু শক্ত নেই, এই হচ্ছে ব্যাপার। সামনে কারোটা বাইক হ্যান্ডেল লক করে রাখা ছিল, বাইক তারপর ডবল স্ট্যান্ড করে রাখা ছিল, ওটার জন্য আচ্ছা, কেউ কি হ্যান্ডেল লক করেছে কোনো বাইক? বোধহয় প্ল্যাটিনা দেখলাম।
স্কুটি বলছি, স্কুটি? না স্কুটি না, এটা কালো রঙের বাইক, প্ল্যাটিনা। ও প্ল্যাটিনা, না আমি স্কুটি। স্কুটি। আর যাই হোক, ঠিক আছে, আর বেশি দিন করতে হবে না, এই সপ্তাহটাই মনে হচ্ছে এখানে লাস্ট। যতদূর আমাদের কনস্ট্রাকশনের যা প্ল্যান আছে, এই সপ্তাহটাই মনে হচ্ছে এখানে লাস্ট। 90% চান্স, 10%। যা হিসাব আছে ওই অনুযায়ী চললে সামনের সপ্তাহে আমরা ওখানে শিফট করে যাব। তখন 100টা সাইকেল বাইক থাকবে, সেরকম ব্যবস্থা আছে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ 13, হ্যাঁ 13 35 কেন হলো বুঝতে পেরেছো তো? 3 জনের যোগফল 35 বার করতে বলেছে রামের, তাহলে রামের অনুপাত কত? 13, 13/35। 3500কে আমার প্রথম কাজ আছে 3500তে ভাগ করে দেওয়া, হচ্ছে আমার 100 আগের দিনের নিয়ম অনুযায়ী। এবার যে 100 আমরা পাচ্ছি, যাকে বার করতে বলবে তার অনুপাত দিয়ে গুণ করবো। রামের বার করতে বলেছে, তাই রামের 1300। যদি রামের না বলে যদুর বার করতে বলতে, যদু কত টাকার লভ্যাংশ পেতে বলো তো? 10,000 বলছি, হ্যাঁ 10,000। আরে 3500, 3,500 টাকা লাভ হলে 10,000 কী করে পাবে? 1,000 টাকা। বলছি 10,000 টাকা, বলছে 10,000। এই অঙ্কটা কিন্তু বিশাল ভালো অঙ্ক, যে কোনো পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, তাহলে কারোর হলো না, একজনের শুধুমাত্র হয়েছে। চলো, বোঝা গেছে? ভালো করে টুকে নাও অঙ্কটা। কি বলছে? এ 10,000 টাকা বিনিয়োগ করেছে, বি 15,000 টাকা, সি 20,000 টাকা। এ 10,000 টাকা 8 মাসের জন্য, বি 15,000 টাকা 6 মাসের জন্য, সি 20,000 টাকা 5 মাসের জন্য। ঠিক আছে, তাদের মধ্যে ঠিক হয় লাভের 30,000 টাকার মধ্যে 10% এ ব্যবসা দেখাশোনার জন্য পাবে। এ ব্যবসা দেখাশোনা করার জন্য 10% লাভের একটা অংশ নিয়ে নেবে। বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হলে এ কত টাকা পাবে? এটা প্রশ্ন। উত্তর কত এসছে? কাদের হয়েছে? হাত তোলো, ভালো করে হাত তোলো। বাহ, হয়ে গেছে। দেখে দেখে, না না দেখে দেখে দেখে, ও সদয় বলেছে দেখে দেখে, না না দেখে, আচ্ছা না দেখে করো দেখি। 11। আমার দেখো, ক্যাপিটাল রেশিও যখন আমি বের করছি, বা প্রফিট শেয়ারিং রেশিও, ভালো করে দেখো, ক্যাপিটাল রেশিও বা প্রফিট শেয়ারিং রেশিও যখন বের করছি, আমরা কি করছি? ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ক্যাপিটাল রেশিও বা প্রফিট রেশিও যদি আমরা বের করতে চাই, আমরা কি করছি? ইনভেস্টমেন্ট রেশিও ইনটু টাইম। মানে শর্টে আমরা কি বলতে পারি? আইটি। আমাকে কি বের করতে হবে? আইটি, মানে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আই আর টি, আইটি। এটা ক্লিয়ার তো যাদের হয়নি? তাহলে ইনভেস্টমেন্ট কত এদের দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, তাহলে আমি রেশিও বের করতে পারবো তো। তাহলে 10,000 টাকা যদি 8 মাসের জন্য খাটে, তাহলে মোট কত টাকা খেটেছে? 80,000 টাকা। এটা কারো বুঝতে অসুবিধা আছে যারা হয়নি? 10 ইন্টু 8 80, 15 ইন্টু 6 কত? 90,000।
আর 20,000 টাকা 5 মাস খাটলে কত হয়? 1 লাখ। এবার সবারই দেখো পাশে 4টে করে শূন্য আছে, তাই তো? এবার 4টে করে শূন্য অফ করে দাও। তাহলে পরে কি হইলো? এ হচ্ছে 8, বি হচ্ছে 9, আর সি হচ্ছে 10। তাহলে 8:9:10, 3 জনের অনুপাত। 3 জনের অনুপাতের যোগফল কত? 8 আর 9 17 আর 10 27। জানতে কার চেয়েছে? এ। তাহলে এ কত পাবে? লাভ কত হয়েছে? এবার 30,000 টাকার মধ্যে কিছু কাজ আছে। এ পাবে 10%, 30,000 টাকা আগেই বাদ দিয়ে দেবো। 10% অফ 30,000 মানে কত? 3,000। তাহলে এই 3,000টা প্রথমে বাদ চলে যাবে। তাহলে পরে কত থাকলো? আগেই তো 3,000 এ পেয়ে গেছে। এই 3,000টা কিসের জন্য পেয়েছে? ব্যবসা দেখাশোনা করার জন্য 10% পেয়েছে। তাহলে 30,000-এ 10% কত? 3,000 টাকা। অলরেডি এটা পেয়ে আছে। এইবার বাকি যে 27,000 টাকা লাভের অংশ পড়ে আছে, 3,000 টাকা তো নিয়ে নিয়েছে, বাকি যে 27,000 টাকা আছে সেই 27,000 টাকা মূলধনের অনুপাতে ভাগাবে। মূলধনের অনুপাত কত? 8, 9, 10। টোটাল যোগফল কত? 27। এবার 27 দিয়ে 27কে ভাগ করলে কত হয়? 1,000। তাহলে 27কে 27 দিয়ে ভাগ করলে 7,000। তাহলে এ 3,000 প্লাস, আর লিখছি না 27,000-এর যে 2700 ভাগটা, মানে এই 27,000 গুণ 10/27, এটা লিখছি না, ঠিক আছে? এটা মানে কত? হ্যাঁ, ও এ 8 পেয়েছি, তাহলে এটা 8 করে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে? 8,000। তাহলে এ অলরেডি 3,000 টাকা ব্যবসা দেখাশোনা করার জন্য পেয়ে বসে আছে, প্লাস বাকি যে 27,000 টাকা লাভ হয়েছিল তার মধ্যে আবার লভ্যাংশের মানে মূলধনের যে অনুপাত সেই অনুযায়ী 8,000 টাকা পাচ্ছে। তাহলে 3,000 পেয়ে আছে, আরও 8,000 টাকা পেলো। তাহলে এখন মোট কত পেলো? দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? কিন্তু অনেকেই যেটা ভুল করে দেবে, অনেকেই যেটা ভুল করবে সেটা হচ্ছে টোটাল এই যে 30,000 টাকা প্রফিট হয়েছে, এই যে টোটাল 30,000 টাকা প্রফিট, এই 30,000 টাকারই এই অনুপাতে ভাগ করে দেবে। এটাই দেখবে পরীক্ষা হলে অনেকে ভুল করে দেবে। হ্যাঁ, এখনই হয়ে গেছে, দেখেছো? ভুলের একটাই জায়গা, এই যেটা বলে দিয়েছে ব্যবসা দেখাশোনা করার জন্য নেবে সেইটা বাদ না দিয়ে টোটাল অনুপাতে তুমি ডিস্ট্রিবিউট করে দেবে। এবং ডিস্ট্রিবিউট করলে যে তোমার টাকাটা বেরোবে, মানে 30,000 টাকার 27কে দিয়ে ভাগ করলে 8 দিয়ে গুণ করলে যে অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটার অ্যান্সারে কিন্তু অপশান থাকবেই, অপশানে সেই অ্যান্সার থাকবেই থাকবে। কত বেরিয়েছিল? এটাও একটা ব্যাপার, যদি তুমি ভুল অঙ্ক করো দেখবে ফিগারের সাথে কাটাকুটি হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, এগুলো ঘটবে, ঠিক আছে? ওই জন্য অঙ্ক যখন করবে কমন পাবে, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে এরকম ভুল করে দেবে না। বুঝতে পেরেছো? তাহলে এ কত টাকা পাচ্ছে মোট? 11,000 টাকা। আমার তো জানতে চেয়েছে যে এ কত পাবে, তাহলে এ কত পেলো? 3,000, 8,000, 11,000 টাকা, ঠিক আছে? বুঝতে পেরেছো? মুছে দিই। আচ্ছা, কার কার পড়তে পড়তে ডাইভার্ট হয়ে যাও, মন অন্যদিকে চলে যায়, এরকম সমস্যা কার কার হয়? হাত তুলে দেখি। এত সবারই যায়, সবারই প্রায় হয়ে যায়। ঘুম পাওয়া তো ভালো, ঘুম পাওয়া ভালো। আর ভাবতো না ডাইভার্ট হয়ে যায় কারা কারা দেখি, পড়তে পড়তে মনটা অন্যদিকে চলে গেল। ওটা কি অল্প অল্প ডাইভার্ট হয় নাকি ডাইভার্ট হয়ে যায়? আচ্ছা, ঠিক আছে। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি।
আচ্ছা উদাহরণ ছাড়া আগে একটা কথা বলি, কালার তো সবাই চেনো, নীল, হলুদ, কালো, লাল, মোট কটা কালার আছে? 7টা। তার মধ্যে মূল 3টি কালার কী কী, মানে কি? মোট 3টে কালার RGB, রেড, গ্রিন, ব্লু। আচ্ছা এখানে কত জায়গায় গ্রিন আছে দেখো তো? গ্রিন, সবুজ রং এখানে কটা যায় তোমার আশপাশে তুমি যা দেখতে পাচ্ছ এই ঘরটুকুর মধ্যে, ঘরের বাইরে না, এই ঘরটুকুর মধ্যে? কিছু বলতে হবে না, ভালো করে লক্ষ্য করো, আমি তো আবার তাকে জিজ্ঞাসা করবো। এটার জন্য কিছু পড়া শিখতেও হবে না, কিছু করতে হবে না, শুধু তুমি আশপাশটা ভালো করে দেখো যে গ্রিন কোথায় আছে, সবুজ রং কোথায় কোথায় আছে ভালো করে দেখো। আমি জিজ্ঞাসা করবো কটা জায়গায় দেখতে পেয়েছো। যে সঠিক উত্তর দেবে তার জন্য একটা গিফট থাকবে। শুধু গ্রিন, গ্রিন বলতে পারে সেই গ্রিনের 1000টা ভাগ আছে, গ্রিন হলেই যাবে, সে সি গ্রিন হোক আর নর্দমার গ্রিনই হোক। কোন সব কালারগুলো? তাহলে কি বললাম যে সবুজ কত জায়গা আছে তোমার দেখতে বললাম, তাই তো? সবাই দেখে নিয়েছো মোটামুটি। এবার প্রশ্ন করলে উত্তর দিতে পারবে যে কত জায়গায় সবুজ রং আছে। আচ্ছা এবার একটা ছোট্ট কথা উত্তর দাও আগে, যখন তুমি সবুজটা খুঁজছিলে তখন লাল, হলুদ, সাদা, কালো এগুলো কি চোখে পড়ছিল? কিন্তু তোমার চোখের সামনে আছে তো, কেন চোখে পড়ছিল না? সবুজটাই তুমি খুঁজছিলে, কারণ ফুল কনসেন্ট্রেশন দিয়ে তুমি সবুজটাকে খুঁজছো। তাহলে পড়ার সময় তোমার মন ডাইভার্ট হচ্ছে কী করে? পড়ার সময় অন্য কেউ মন নিয়ে চলে যাচ্ছে কী করে? আমি আগের দিনই একটা কথা বলেছিলাম, মন হচ্ছে গাড়ির মতো। গাড়ি যদি নিজের বসে যায় ও অ্যাক্সিডেন্ট হবেই। তুমি যদি গাড়ির মধ্যে ড্রাইভার তুমি যদি হও, কন্ট্রোল না করো, ও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তেমন মনও যদি মন নিজের বসে চলে, যে আজকে পড়তে ভালো লাগছে না, একটু ঘুমো, একটু খা, একটু গল্প কর, একটু ফোন ঘাট ইত্যাদি কর, সে করে নেবে, তোমাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। আর তুমি যদি মনকে কন্ট্রোল করতে পারো যে এটা ঠিক, এটা ভুল, এটা এখন করা উচিত, এটা এখন করা উচিত নয়, এই জিনিসটা যদি কন্ট্রোলটা যদি তোমার হাতে থাকে, তাহলে কিন্তু তোমার কখনো সমস্যা হবে না, কখনো কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছো? আমি কালকে সমস্ত কাজ টাজ করে বাড়ি ফিরেছি 11:30টায়, খাওয়া দাওয়া করতে করতে 12টা, 12টা থেকে 4টে পর্যন্ত টোটাল কাজ করেছি। টোটাল কাজ হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত। 4টের সময় ঘুম আসছে না, এদিক সেদিক করতে করতে যাই হোক 4:30 পৌনে 5টায় ঘুমালাম, 5:45টায় উঠেছি। 5:45টায় উঠেছি, হাঁটতে গেছি, মানে মর্নিং ওয়াক যাই না নর্মালি, সময় থাকে না, আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, সময়ও ছিল। হাঁটতে গেলে অনেকজন যায়, সব বন্ধুবান্ধবরা দেখা হয়ে যায়, অনেকটা কথাবার্তা হলো। বাড়ি ফিরলাম 6:30। 6:30 থেকে 9:30 পর্যন্ত আবার কাজ করেছি। 9:30টার সময় আবার স্নান ফান করে 10টার সময় এলাম এখানে। আনফিট কোনো কিছু আছে কি? আনফিট নেই। যদি তোমার টার্গেট ফিক্স থাকে যে আমার এইটা টার্গেট, এবার সেই টার্গেট ফিল আপ করতে গেলে তোমার কাছে বাধা আসবে। আমার ইচ্ছা ছিল যে কালকে 11টা-12টার মধ্যে কাজ করে নেবো, 12টা-1টার মধ্যে শুয়ে পড়বো, 6টা-7টা পর্যন্ত 6 ঘন্টা ঘুমাবো। সপ্তাহে আমার দুটো ইচ্ছা থাকে, যে শনিবার মানে শুক্রবার রাত্রিবেলা, শনিবার রাত্রিবেলা, এই দুটো দিন একটু বেশি করে ঘুমাবো। আর এই দুটো দিনে আমার 2 ঘন্টার বেশি ঘুমায় না। এখানে টাইম আছে, এখানে আসার আগে একটা প্রিপারেশানের ব্যাপার আছে, যে তোমাদেরকে কি করাবো, কিভাবে করাবো, এবং সামনে পরীক্ষা আছে, কোন অঙ্কগুলো করাবো বা কোন রিজনিংটা করাবো যেটা পরীক্ষাতেই আসবে। তার জন্য প্রচুর প্ল্যানিং করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এটা যেমন কাজ আছে, কিছু কিছু অফিসের কাজ থাকে যেগুলো বাড়িতে অনলাইন করতে হয়। তো তোমাকে সবসময় 24 ঘন্টার জন্য ফিট থাকতে হবে।
যে কোনো মুহূর্তে যে কোনো কিছু এলে তুমি রেডি সব সময়। এবং এখানে যখন আসছিলাম, যখন আমি স্নান করছিলাম, তখন আমার এতটাই শরীর খারাপ লাগছে, মানে আমি মনে হচ্ছে না আজকে আর পারছি না, হয়তো আজকে আমাকে একটু স্কিপ করতেই হবে। কিন্তু আমি একটা জিনিস ভাবলাম, এই 10টা থেকে 1টা, এই যে 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টা আমি যদি ফুল এনার্জির সাথে একবার দিয়ে দিই, আজকের গোল আমি কমপ্লিট করতে পারবো। এটা তো আমার মূল লক্ষ্য। এই আজকে আসার জন্য তো 7 দিন আগে তো আমি প্রিপারেশান করি। তুমি ভাবছো আজকে আসতে শুধু করে দিয়ে চলে যাচ্ছি? এত সহজ জিনিস নয়। কারণ তোমাদের পরীক্ষায় যে অঙ্কটা কমন আসবে সেটা আমাকে চুজ করতে হয়। সামনে কি পরীক্ষা আছে, লাস্ট কয়েকটা পরীক্ষায় কি কোশ্চেন করেছে, আগামী দিনে কোশ্চেনের ট্রেন্ড কী কোশ্চেন আসতে পারে, তার জন্য প্রচুর খাটাখাটনি করতে হয়। সেখান থেকে চুজ করব যেটা আসবে পরীক্ষায়, এবং সেটা কিভাবে করালে তুমি মিনিমাম টাইমে করতে পারবে এবং সেই অঙ্কটার মাধ্যমে আরও 10টা অঙ্ক করতে পারবে। এর জন্য প্রচুর টাইম দিতে হয়। এই তোমাদের বলছি না, খাটার থেকে বেশি সময় দিতে হবে। এবার তোমার যদি নিজের ইচ্ছা না থাকে সেই জিনিসকে তুমি সময় দিতে পারবে না। জোর করে সময় দেওয়া যায়? কোনো কিছুতে দেওয়া যায় না, নিশ্চয়ই যায় না। দেখবে তোমাদের যাতে কাছে বাড়ি, মাঝে মধ্যে কেউ কেউ এক একজন 5-10 মিনিট লেট করে ফেলো, তাই তো? তোমার কোথায় বাড়ি? জায়গাটার নাম কি? একটু পরিচিতি জায়গার নাম বলো যাতে আমরা চিনতে পারি। কাটোয়া? কাটোয়া। বর্ধমান থেকে কাটোয়ার ডিস্টেন্স কত আনুমানিক? 60 কিলোমিটার। বর্ধমান থেকে 60 কিলোমিটার। এখান থেকে বর্ধমান প্রায় 60-70 কিলোমিটার। ঠিক আছে? তাহলে ও যখন এখানে আসবে, ও কি হঠাৎ করে চলে এসছে? ও গতকাল থেকে প্রিপারেশান নিচ্ছে, মেন্টালি প্রিপারেশান যে আমি যাব, তাই তো? তাহলে কোনো জিনিস যখন আমরা করবো, ঠিক করছি, তখন আমরা মেন্টালি প্রিপারেশান নিয়ে থাকি আমি যাবো। অনেকে দেখবে একদিন টুক করে কামাই করে দেয় যে কিছু একটা শরীর খারাপ করে গেছে। আমাকে তো প্ল্যান রাখতে হবে যে আমার সপ্তাহে 2টো দিন আমি ফিজিক্যালি এখানে ক্লাস করতে পারবো, অফলাইন ক্লাস। তার জন্য আমাকে যত রকমভাবে ফিট থাকা যায় আমি ফিট থাকবো। এবার হঠাৎ করে কোনো শরীর খারাপ হয়ে গেছে, সেটা কিছু করার নেই। কিন্তু টুকটাক যা শরীর খারাপ করে, যেটা বাড়িতে রেস্ট না নিলেও হয়, সেটা আসতেই পারা যায়। কিন্তু আমরা কী করি? রেস্ট নিই। তোমার যদি আজকে মাধ্যমিক পরীক্ষা হয়, এই জিনিসটা তুমি ভাবো, তুমি আজকে মাধ্যমিক পরীক্ষায় তো প্রথম পরীক্ষা, তোমার ফার্স্ট মাধ্যমিকের প্রথম দিন যে পরীক্ষাটা আছে সেটা তোমার পরীক্ষা। তুই বলে আজকে আমার জ্বরটা হয়েছে, আমি আজকে যাবো না। হাসি পাচ্ছে কথাটা শুনে? হাসি পাচ্ছে তো? তাহলে সিমিলারলি যদি এই ঘটনাটা তোমাদের রেগুলার ক্লাসের মধ্যে করো, অসুবিধা কোথায়? কিছু তো না। এখানে তোমাকে 2 থেকে 3 বছর, এখানে 2-3 বছর ভালো করে টাইম দিতে হবে। এই 2-3 বছরে প্রত্যেক সপ্তাহে 2টো দিন তোমাকে আসতে হবে, 3 দিন আসতে হয় না। তাহলে সপ্তাহে 2 দিন আসা মানে বছরে 104 দিন আসবে। 104 দিন বছরে, 52 সপ্তাহে বছর, 52 দুগুণে 104 আসতে। তাহলে 104 × 3 মানে 3 ঘন্টা করে, 312 ঘন্টা। এক বছরে 312 ঘন্টা তোমাকে এখানে দিতে হবে। এক বছরে 365 × 24 তুমি ঘন্টাটা ক্যালকুলেশন করে নেবে, তার মধ্যে 312 ঘন্টা এখানে আমি চেয়েছি। একদিনও কামাই করার দরকার নেই। অ্যাকচুয়ালি লক্ষ্য করো, যারা সিরিয়াস, যারা চাকরি পেতে পেতে একদম ঠিক জায়গায় পৌঁছে গেছে, তারা লক্ষ্য করো, তারা কামাই করে না। ভালো করে লক্ষ্য করো, তোমাদের মধ্যেই ভালো করে লক্ষ্য করো। 1 বছর হয়ে গেছে, খুব বড় জোর 1 দিন কি 2 দিন কামাই এখনও পর্যন্ত 1 বছরে। আর কিছু জন আছে দেখো বিভিন্ন কারণে, আজকে অফ, কালকে অফ, পরশু অফ, তরশু অফ লেগে আছে। ফার্স্ট হচ্ছে কামাই অফ। নিজের ইচ্ছা মতো চললে হবে না, নিজেকে একটা ডিসিপ্লিনের ধাঁচে ফেলতে হবে। ডিসিপ্লিনের ধাঁচে ফেললে তুমি অটোমেটিক মানুষ হবে। নিজেকে তার জন্য একটু মজবুত করতে হবে, পরিষ্কার কথা। আচ্ছা, এবার মোটামুটি পার্টনারশিপ পাচ্ছ তো? দেখো কী বলেছে, একটি যৌথ ব্যবসায় এ তার মূলধন বি এর মূলধনের 4 গুণ। এ তার মূলধন বি এর মূলধনের 4 গুণ। 4 মাস পর এ তার মূলধনের 1/2 অংশ তুলে নিল এবং আরও 4 মাস পর বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো। বছর শেষে যদি 7,000 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা পাবে? কতজন পার্টনার আছে এখানে? 2 জন, এ আর বি। একটা যৌথ ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 4 গুণ।
এর মূলধন যা বি এর মূলধন তার 4 গুণ, বি এর মূলধনের 4 গুণ। 4 মাস পর এ তার মূলধনের 1/2 অংশ তুলে নিল এবং বি আরও 4 মাস পর বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো, ঠিক আছে? তার মানে এ কী করলো, কমিয়ে নিল, বি আরও বাড়িয়ে দিল। বছর শেষে মানে 1 বছর শেষে 7,000 টাকা যদি লাভ হয় তাহলে এ আর বি কত টাকা করে পাবে? এবার আমি কি বলেছি, ফার্স্ট কী বের করতে হবে, মূলধনের অনুপাত বের করতে হবে। মূলধনের অনুপাত বের করতে হলে কী বলেছি, নিয়ম কি, আইটি, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। আমাকে যদি পি বের করতে হয়, পি বা পিআর বলতে পারি, প্রফিট শেয়ারিং রেশিও বা ক্যাপিটাল রেশিও বলতে পারি। দেখো কত বেরোচ্ছে, কারো হলো? ঠিক আছে, কত? এ 2,800 আর বিতে এসে 4,200। আর কারোর? দেখো রিজু যে কথাটা বললে ওই বিজনেসের ব্যাপারটা নিয়ে, কোনো জায়গাতে কেউ পুরোপুরি বাঁধা নয়, আবার কেউ কোনো জায়গাতেই পুরোপুরি ফ্রিও নয়। মানে আমি চাইলে যদি আমি মনে করি যে অফিস যাব না, কারোর ক্ষমতা নেই আমাকে নিয়ে যাওয়ার, এটাও আমার কন্ট্রোলে আছে। আবার আমি সবসময় যাব না, এটা আমার কন্ট্রোলে নেই। বিজনেসের ক্ষেত্রেও সেম, তুমি চাইলেই সবসময় নিজের ইচ্ছা মতো করতে পারবে না, আবার সবসময় এমনও হবে না যে তোমাকে সবসময় জোর করে কিছু করতে হবে। প্রত্যেকটা খেলাধুলা, বিজনেস, প্রফেশন, যে কোনো জায়গা, পড়াশোনা, বাড়িতে ঘুমোতে দেয় না সবসময় ইচ্ছা মতো, দেখবে কে জল ঢেলে দিচ্ছে মা, কে লাঠি দিয়ে মারছে, বিভিন্ন রকম করে। আচ্ছা, দুজন তো ব্যক্তি, প্রথমে কি বলেছিল, এ এর মূলধন বি এর মূলধনের 4 গুণ। তাহলে বি এর মূলধন যদি এক্স টাকা হয় তাহলে এর মূলধন কত হবে, তাই তো? কী বলেছিল, এর মূলধন বি এর মূলধনের 4 গুণ। তাহলে বি এর মূলধন যদি এক্স হয়, তাকে 4 দিয়ে গুণ করলে 4x টাকা এ পেল। এবার কি বলেছে, 4 মাস পর এ তার মূলধনের 1/2 অংশ তুলে নিল। তাহলে 4 মাস এ 4x টাকা কাটিয়েছে, তাহলে 4x ইন্টু 4, আর 4x এর যদি হাফ তুলে নেয় তাহলে 2x হয়ে গেল। তাহলে 2x ইন্টু 8, বছর শেষে বলেছে তো, বছর শেষে মানে 1 বছরের জন্য তো। তাহলে এ 4 মাস পর অর্ধেকটা তুলে নিয়েছে, 1/2 মানে অর্ধেকটা তো তুলে নিয়েছে। তাহলে 4xটা 4 মাস খেটেছে, তাহলে 4x ইন্টু 4, 4x হচ্ছে আমার ইনভেস্টমেন্ট আই, আর 4 হচ্ছে আমার টাইম টি। দেখো আমি এখানে সূত্র করে রেখেছি আইটি, পি ইকুয়ালস টু আইটি। আমি পি বার করতে চাইছি, পিটাই তো বার করতে চাইছি। আর 4x এর মধ্যে যদি হাফ তুলে নেয় তাহলে পরে কত রইল, 2x। এটা কতদিন কাজ করেছে, বাকি 8 মাস। 4 মাস কাজ করে গেছে, বাকি 8 মাস। এটা হচ্ছে এর মোট মূলধন 1 বছরের। সিমিলারলি বি এরটাও বার করবো। তাহলে বি কত করেছিল, বি এক্স টাকা, কতদিন পরে করেছে, আরও 4 মাস পর। মানে প্রথমে বি এক্স ইন্টু 8, মানে বি এর এক্স টাকাটা 8 মাস কেটেছে। তারপরে বি কত কী করেছে, তারপরে আরও 3 গুণ দিয়েছে। তাহলে এক্সের 3 গুণ কত, 3x। সেটা কতদিন করবে, 8 মাস যেহেতু খেটে গেছে, আর তাহলে পড়ে আছে কত, 4 মাস। 12 মাসের মধ্যে 8 মাস কাটা হয়ে গেছে, 4 ইন্টু 4। তাহলে এখানে কত পেলাম, 4x ইন্টু 4, 16x প্লাস 8 দুপুরে 16x সমান 32x, তাই তো? এটা কত, 8x প্লাস 3 4 12x সমান 20x। তাহলে এর মোট মূলধন 1 বছরের শেষে কত দাঁড়ালো, 32x। বি এর মোট মূলধন 1 বছর শেষে 20x। তাহলে আমি এটা বলতে পারি, এ বি, এ হচ্ছে 32, বি হচ্ছে 20, তাই তো? তাহলে কত দিয়ে কাটাকুটি করবো, 4 দিয়ে করলে 8, 4 দিয়ে করলে 5, আর তো যাবে না। এটা দাঁড়াচ্ছে, এটা তোমার দাঁড়াচ্ছে তো 8 5 13। আর কোথাও কিছু বলেনি তো, ভালো করে দেখো,
সবাই কেটে এসেছিলো? আমার এটা আমার এই হচ্ছে ওটা আসছে না তো। একটা ছোট্ট ভুল হয়েছে, কথা বলো তোমাদের। এটা করেছে উত্তর মেলেনি তো, মানে উত্তর তো জানো না এখন কি হয়েছে, কিন্তু এটা করে ভুল এসছে, কাটাকুটি করতে পারছো না, তাই তো? আচ্ছা, এখানে একটা কথা দেখো, বলছে বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো। তাহলে বি এর টাকা ছিল কত? এক্স। সে আরও 3 গুণ মানে 3x যোগ করলো তো, তাহলে 3x হবে এখানে, না এক্সের সঙ্গে 3x যোগ হবে? বি এর টাকা ছিল এক্স, তাই তো? 3x আরও যোগ করলো, তাহলে হলো কত? এই 4x টাকা কতদিন কাজ করেছে? 4 দিয়ে 4 মাস ইন্টু 4 সমান 16x। তোমার বেরিয়েছে কত এখানে? 12x। ভুলটা কথা করেছে বুঝতে পেরেছো? এইটা 4x হবে, তাহলে এটা 16x হবে, তাহলে এটা কি হয়ে যাবে? 28 16 24x। বুঝতে পেরেছো কিনা বলো? কেন ওটা 3x হবে না 4x হবে বুঝতে পেরেছো? তাহলে এই 5টার 5 দাঁড়াবে না, 20টা 20 দাঁড়াবে না, এটা হয়ে যাবে তোমার 24। তাহলে 8 দিয়ে কাটলে 4 8 32, 3 8 24, 4:3। তাহলে এ কত পাবে, বি কত পাবে? চার আর 3-এর যোগফল কত? 7। মোট লাভ কত? 7,000। 7,000কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7, মানে 7,000কে 7 দিয়ে ভাগ করলে 1,000। 1,000কে 4 দিয়ে গুণ করলে, আর বি হয়ে গেল, কাজ মিটে গেল। সিলি মিস্টেক। অরিজিৎ হয়েছিল 4-3। ছোট্ট ভুলটা কোথায় বুঝতে পেরেছো? আমি জানি একটা জায়গাতেই ভুল হবে, এইখানে যে 3 গুণ টাকা যোগ করলো, তোমরা এই যে কথাটা যোগ, এখানে গুরুত্ব দাওনি। 3 গুণ টাকা যোগ করলো, এক্স টাকা ছিল, 3 গুণ টাকা 3x টাকা, 1 টাকা ছিল, 3 গুণ টাকা যোগ করলো, তাহলে 1-এর 3 গুণ কত? 3। 1 তো ছিল, তাহলে 1-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 4। তোমরা 4 না করে 3 বসে দিয়েছো, শুধু লাইনটা পড়ায় ভুল, নাহলে কিন্তু অঙ্ক ঠিক করেছো। তাহলে এ পেলো আমার 4,000 টাকা, আর বি পেলো 3,000 টাকা। 7,000 টাকা ডিস্ট্রিবিউট হয়ে গেল। ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? কোনো ডাউট থাকলে বলবে, কোনো অসুবিধা নেই। প্রিয়া বুঝতে পেরেছো? ডাউট আছে কোনো রকম? ডাউট থাকলে বলবে, না হলে এই ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? আজকেই পাবে না, 2 দিন পর পাবে। এই যে মাঝখানে আলতু ফালতু কথা হচ্ছে, যেগুলো মানে আলতু ফালতু মিনস এক্সট্রা যে কথাগুলো, ওগুলো কাটছাট হবে। সেটা এডিট করতে একটা যা টাইম লাগে, 2 দিন লাগে, কোনো সময় 1 দিনও হয়ে যায়, কোনো দিন 3 দিন লাগে। ভিডিওটা আপলোড হয়ে গেলে তোমরা পেয়ে যাবে, টেলিগ্রামের মাধ্যমে পাবে, সমস্ত মেটেরিয়াল টেলিগ্রামের মাধ্যমে পাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শুধু খবরাখবর জানতে পারবে, কখন কি হচ্ছে না হচ্ছে, কী ফর্ম ফিল আপ হচ্ছে, কবে পরীক্ষা কী ইত্যাদি সমস্ত খবর ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, সমস্ত মেটেরিয়াল টেলিগ্রাম গ্রুপে পাবে, ঠিক আছে? দাদা বলছি ক্লিকটা একবার বলবে কোনটা? ওই এক্স ইনটু এই এই দেখো, এটা ভালো কথা বলেছে। এ তো এর মূলধনের 1-এর দিনও 2 অংশ তুলে নিল, কতদিন পর? 4 মাস পর, এবং আরও 4 মাস পর। তাহলে এখানে 4 মাস, এখানে আরও 4 মাস পর বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো, তাহলে 4 মিলিয়ে 8। তাহলে বি টোটাল খাটলো কত? প্রথমে 8 মাস। তাহলে 1 বছরের মধ্যে যদি 8 মাস কেটে যায়, বাকি 4 মাস পরে থাকে। প্রথমে x টাকা ছিল, তারপরে 4x হয়ে গেল। 4x কেন হলো? 3x টাকা তো যোগ করেছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? বুঝে দিই অঙ্ক এই পর্যন্ত আজকে।
অনেকগুলো নতুন নতুন টপিক শিখলে তো, বছরের মাঝখানে ব্রেকআপ বারবার, টাকা তুলছে নিচ্ছে, যোগ করছে গুণ করছে, মাল্টিপল করছে, কেউ ব্যবসা দেখাশোনা করে টাকা নিচ্ছে, ক্লিয়ার?